আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি যখন কথা বলছি আপনাদের সাথে, ঠিক তখন থেকে প্রায় এক সপ্তাহ আগের বিভিন্ন ঘটনা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করলে আমরা যেটা বুঝতে পারি যে এই করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের 18 কোটি জনগণকে একটা জাহাজে উঠানো হলো। উঠানোর পরে এই জাহাজটা ঠিক যখন মাঝ নদীতে যেয়ে পৌঁছালো, তখন জাহাজের ক্যাপ্টেন বলল, আপনারা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েন, তাছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। ঠিক এমনই একটা সিচুয়েশন আমাদের বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমি কথাটা কেন বললাম আপনারা অনেকেই বুঝতে পারছেন হয়তো। আমাদের দেশের ঠিক যখন মার্চ মাসের 26 তারিখে সাধারণ ছুটি ঘোষণা করা হলো এবং সকল কর্মকাণ্ড সব কিছু স্থগিত করে দেওয়া হলো, অফিস, আদালত, মসজিদ, মন্দির, গির্জা সব কিছুই বন্ধ করে দেওয়া হলো। তো দেওয়ার পরে মোটামুটি সবাই লকডাউন মেনে চলছিল। তো হঠাৎ করে কেন এটা ভেঙে পড়ল? ঠিক মাঝপথে এসে এই লকডাউনটা সরকারের পক্ষ থেকে কেন কার্যকর করা হলো না? এর অনেকগুলো কারণ থাকতে পারে বা অনেকগুলো কারণ আছে। অনেকে অনেকভাবে এই জিনিসটা বিশ্লেষণ করতে পারেন। তো এখন আমাদের পরিস্থিতি করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে, কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আমরা যেটা লক্ষ্য করছি, সরকার ঠিক উল্টো একটা অবস্থান করছে। একটা বিপরীতমুখী অবস্থায় তারা চলে গেছে। দেখেন যে করোনা ভাইরাস প্রতিরোধে যতটা না পদক্ষেপ নেওয়া দরকার, সরকার তার থেকে বেশি পদক্ষেপ নিচ্ছে মানুষের কণ্ঠ চেপে ধরার জন্য, মানুষের কণ্ঠ রোধ করার জন্য সরকার বেশি উদ্যোগী হয়ে উঠেছে। বিগত কিছুদিনের বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করলে এটাই বোঝা যায়। দেখেন যে যারা মুক্ত চিন্তার মানুষ, যারা নিজেদের মত প্রকাশ করার জন্য স্বাধীনতা চায়, যারা সত্য কথা বলতে পছন্দ করে, ঠিক সেই ধরনের মানুষগুলো, যারা বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিগুলো নিয়ে, বিভিন্ন দুর্নীতি নিয়ে, বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে কথা বলে, মুক্ত চিন্তার মানুষ যাদেরকে আমরা বলে থাকি, ঠিক এই ধরনের মানুষগুলোকে বিভিন্নভাবে দমন নিপীড়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তো আমরা আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধ করছি? করোনা ভাইরাসের বিরুদ্ধে নাকি বাক স্বাধীনতার বিরুদ্ধে? আসলে মানুষের কণ্ঠরোধ করে কখনো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছতে পারে না, এটা চিরন্তন সত্য। কিন্তু এই কথাটা বর্তমান সরকারকে কে বোঝাতে যাবে? আসলে আমার তো মাথা দুইটা না যে আমি বোঝাইতে যাব। তো তারপরেও অনেকে আছে যাদের একটা মাথা নিয়েই সরকারকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের বাক স্বাধীনতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। মানুষের যদি কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেই রাষ্ট্রটা দিনে দিনে অন্ধকারে নিমজ্জিত হয়। তো এই জিনিসগুলা আসলে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক রকম আচরণ করা হচ্ছে। তো করোনা ভাইরাসের প্রতিরোধ করতে যে হঠাৎ মাঝপথে এসে সরকার কেন লকডাউন ভেঙে দিল, কেন? দেখেন যে মার্কেটগুলো খুলে দিল। তো মার্কেটগুলো খুলে দেওয়ার পরে কি হলো যে আমাদের দেশে হাতে গোনা হয়তোবা মোট জনসংখ্যার 5% জনগণ মার্কেট বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। তো এই 5% জনগণের জন্য আপনি 95% জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। এটার কি মানে হলো? তো আপনি বিভিন্ন রকম প্রণোদনা ঘোষণা করছেন, আপনি এই 5% জনগণের জন্য কিছু করেন নাই কেন? তারা তো মার্কেট খোলার জন্য চেষ্টা করবে। তো ঠিক এখন যে অবস্থাটা, আপনারা এই যে ব্যবসায়িক সংগঠনগুলো যারা, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিভাগে এবং কি ঢাকা শহরে অনেকগুলো জায়গায় তারা নিজেরা থেকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা মার্কেট খুলবে না। কেন খুলবে না? তারা নিজেরা নিজেদের যেমন নিরাপত্তা চায়, ঠিক
জনগণের ভালোর জন্য, সাধারণ জনগণের ভালোর জন্য তারা মার্কেট খোলা থেকে বিরত থাকছে বা মার্কেট খুলছে না। তো এটা তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে তারা। সরকারের নির্দেশ এক প্রকার অমান্য করে তারা মার্কেট বন্ধই রাখছে, এমনটাই বলা যায়। তো সেটা যাই হোক, আমাদের এখন যেটা সংকটময় একটা অবস্থা চলছে, বিগত প্রায় 2 মাস 2.5 মাস হতে গেল। তো করোনা ভাইরাসটা নিয়ে সরকারের যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো আসলে কতটা কার্যকরী ছিল, অথবা তাদের এই পদক্ষেপগুলো কতটা সফলতা এনে দিয়েছে আমাদেরকে, এটা আসলে একটু বিচার বিশ্লেষণের সময় এসে গেছে আমাদের। দেখেন, দিন দিন আমাদের দেশে রোগীর সংখ্যা বাড়তেছে এবং মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়তেছে। আসলে এটা কবে, কখন, কীভাবে কমবে, এটা সম্পর্কে আসলে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলার নেই। কিন্তু সরকারের তো তার নিজের জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা দরকার, সেই দায়িত্বগুলো সরকার পালন করতে কতটুকু সক্ষম হয়েছে, এটা আমাদের আসলে একটু বোঝার দরকার। দেখেন যে লকডাউন আসলে সরকারের পক্ষ থেকেই তো প্রথম থেকেই লকডাউন ভঙ্গ করা হয়েছে। সেই 17ই মার্চ 7,000 কেজি আতশবাজি ফুটিয়ে তারা মুজিববর্ষ পালন করলো। তো যখন আমাদেরকে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদেরকে পথ চলার কথা ছিল, আমরা প্রথম থেকেই সরকার সেই কাজটাই করতে ব্যর্থ হয়েছে। তো সেটা আলাদা একটা বিষয়, যেহেতু শেখ মুজিবুর রহমানের প্রতি অনেকে ভালোবাসা বা তার প্রতি অনেকের একটা যে শ্রদ্ধা, সেই থেকে হয়তো তারা করেছে। তো আমার মনে হয় না যে 7,000 কেজি আতশবাজি ফুটিয়ে সরকারের এতগুলো টাকা নষ্ট করে এইটা করাটা খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এই টাকাটা আপনারা এই করোনা ভাইরাস মোকাবেলায় খরচ করলে মনে হয় দেশের মানুষ আপনাদের জন্য আরও বেশি দোয়া করত। তো এখন পরিস্থিতি যেখানে যাচ্ছে যে আপনারা শুধু উন্নয়নের গল্প শোনাচ্ছেন, আপনারা এই করোনা ভাইরাস যখন আমাদের দেশে আসবে এমন সতর্ক সংকেত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার দিচ্ছে, তো তখন আপনারা আপনার সরকারের মন্ত্রীরা যেভাবে বুঝে উড়ালো, আমরা 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা করোনা ভাইরাসের থেকে শক্তিশালী, আমাদের দেশে আল্লাহর ওলি বাস করে, আমাদের দেশে করোনা ভাইরাস আসবে না। কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে সেই ব্যক্তিগুলোর কথার সাথে আর আজকের বাংলাদেশের পরিস্থিতির সাথে কতটা আকাশ আর পাতাল ব্যবধান, এটা আপনারা সকলে বুঝতে পারছেন। তো মানুষ একটা কথা বলার আগে একটু চিন্তা করা উচিত যে আমি কথাটা কি বলছি এবং কি হতে যাচ্ছে। তো সেই চিন্তাগুলো তারা করেনি। মন্ত্রী পর্যায়ে বিভিন্ন ব্যক্তিবর্গ এমন কথা বলেছে যা নিয়ে বিভিন্ন রকম হাসি ঠাট্টা তামাশা, এমনকি টিকটক ভিডিও পর্যন্ত তৈরি করেছে। তো একটা দেশের সরকারের মন্ত্রিসভার বিপক্ষে যখন সাধারণ মানুষ এই ধরনের কটূক্তি করে, তখন আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে অপমান বোধ করি যে কেন আমার দেশের মন্ত্রীদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গাত্মক আচরণ করবে, কেন তাদেরকে নিয়ে হাসাহাসি করবে, টিকটক তৈরি করবে, এই ধরনের বিভিন্ন এমন কোনো বাজে ভাষা নাই যে তাদেরকে বিভিন্নভাবে মানুষ গালিগালাজ করে নাই, যেগুলো পত্রিকার কমেন্ট বক্সে দেখলেও বোঝা যায়, ইউটিউব চ্যানেলে তাদের বক্তৃতার নিচে, তাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সগুলো দেখলেও বোঝা যায় যে দেশের মানুষ তাদেরকে কোন ভাষায় তাদের এই কথাগুলোর প্রতিক্রিয়াটা জানাচ্ছে। তো আসলে এখন আমাদের দেশের যে উন্নয়নের যে একটা জোয়ার বইতেছে, তারা যেভাবে বলতেছে, তো আমার দেশের জনগণ যদি খাওয়ার অভাবে মরে যায়, খেতে না পেরে মরে যায়, তাহলে আমার এই উন্নয়নের মহাসড়কে চলে আমার লাভ কী? আমরা যতটুকু জানি যে আমাদের 32 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে। রিজার্ভে হাত দেন, দিয়ে দেশের জনগণকে খাদ্য সহায়তা নিশ্চিত করুন। তা না হলে দেশের জনগণ যদি খাওয়ার অভাবে মারা যায়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে আজীবন ধিক্কার জানাবে, আজীবন আপনাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করবে, আপনাদেরকে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত করবে। তো এখন সার্বিক বিষয়ে যে সাংবাদিকদের উপরে যে একটা দমন নিপীড়ন, বিশেষ করে মুক্ত চিন্তার মানুষের উপরে যে একটা দমন নিপীড়ন চালানো হচ্ছে,
এটা থেকে সরকারকে বেরিয়ে আসা ফরজ না, শুধু ফরজে আইন হয়ে গিয়েছে। তো আমি আশা করব সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং এই যে মুক্ত চিন্তার মানুষগুলো যারা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের ভালোর জন্য কথা বলে, তাদেরকে কোনোভাবে দমন নিপীড়ন করা থেকে সরকারের বিরত থাকা এখন একান্তই কর্তব্য। তো এটাই আসলে আমার মেইন বলার কথা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।